এই বইটার ওপর আমি আগে যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিও। আমার আজকের ভিডিওটা হবে 255 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আজকের পড়াটা আমি শুরু করি। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো, শোনো এবং বলো এখানে কিন্তু মানে বলতে কিন্তু বলেনি। তবু আমার ভিডিওতে অনেক দর্শক বন্ধু বা আমার অনেক ছোট ছোট বন্ধুরা যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে বাংলা মানেটা যেন আমি বলে দিই, তার জন্য আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে বাংলা মানেটাও বলে দেব। তাহলে চলো পড়ি। ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, while down in their nests the butterflies rest. With a wing to the left and a wing to the right, the sweet little butterflies sleep all through the night. The bright sun comes up, the dew falls away. Good morning, the butterflies say. ঠিক আছে, এটা একটা রাইম মানে ছড়া। তাহলে চলো আমরা এবার বাংলা মানে সমেত আমরা এটা ভালো করে পড়ে ফেলবো। ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই। ওয়ে আপ ইন দ্য স্কাই মানে কি, যে আকাশের অনেক ওপরে এরা উড়ে বেড়ায়। ওয়ে আপ ইন দ্য স্কাই মানে এরা আকাশে উড়ে বেড়ায়। দ্য বাটারফ্লাইজ ফ্লাই, বাটারফ্লাই উড়ে বেড়ায় কোথায়? ওয়ে আপ মানে একটু উপর দিকে আকাশে। ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, প্রজাপতিরা উড়ে বেড়ায়। হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্ট দ্য বাটারফ্লাইজ রেস্ট, যখন তারা তাদের বাসায় নেমে আছে। দেয়ার নেস্ট মানে বাসা, তাদের বাসায়। হোয়াইল ডাউন, হোয়াইল মানে যখন, ডাউন মানে নেমে আছে, যখন তারা তাদের বাসায় নেমে আছে দ্য বাটারফ্লাইজ রেস্ট, প্রজাপতিরা বিশ্রাম নেয়। উইথ এ উইং টু দ্য লেফট, বাঁ দিকে একটা ডানা। অ্যান্ড এ উইং টু দ্য রাইট, ডান দিকে একটা ডানা। দ্য সুইট লিটিল বাটারফ্লাইজ স্লিপ অল থ্রু দ্য নাইট, এই ছোট্ট প্রজাপতিরা, ছোট্ট মিষ্টি প্রজাপতিরা স্লিপ অল থ্রু দ্য নাইট, সারা রাত্রি ধরে তারা ঘুমায়, তাই না? তারপরে হচ্ছে দেখো, দ্য ব্রাইট সান কামস আপ। ব্রাইট মানে কি উজ্জ্বল, কামস আপ মানে উজ্জ্বল সূর্য যখন বেরিয়ে আসে বা দেখা দেয়, কামস আপ আসে। দ্য ডিউ ফলস অ্যাওয়ে, শিশির পড়া থেমে যায়, বন্ধ হয়ে যায়। গুড মর্নিং দ্য বাটারফ্লাই সে, তখন বাটারফ্লাইগুলো, প্রজাপতিগুলো কি বলে? যে গুড মর্নিং মানে শুভ সকাল, শুভ সকাল। তাহলে বোঝা গেল এটা। তোমাদের জন্য আমি আরও একবার উচ্চারণটা করে ভালো করে পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, মানে আকাশের উপরে প্রজাপতিরা উড়ে বেড়ায়। হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্টস দ্য বাটারফ্লাইজ রেস্ট, যখন তারা বাসায় নেমে আসে তখন প্রজাপতিগুলো বিশ্রাম করে। উইথ এ উইং টু দ্য লেফট উইথ এ উইং টু দ্য রাইট, বাঁ দিকের একটা ডানা, ডান দিকের একটা ডানা। দ্য সুইট লিটিল বাটারফ্লাই, ছোট্ট মিষ্টি প্রজাপতিগুলো স্লিপ অল থ্রু দ্য নাইট, সারা রাত ধরে ঘুমায়। দ্য ব্রাইট সান কামস আপ, উজ্জ্বল সূর্য যখন বেরিয়ে আসে। দ্য ডিউ ফলস অ্যাওয়ে, শিশির পড়া থেমে যায়। গুড মর্নিং দ্য বাটারফ্লাই সেস, প্রজাপতিগুলো বলতে থাকে শুভ সকাল, শুভ সকাল। তাহলে এই ছড়াটা তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। তাহলে আশা করি তোমরা এটা পুরোটা বুঝতে পেরেছো। আমি কিন্তু বাংলা মানেটাও তোমাদেরকে বলে দিলাম। তাহলে 255 নম্বর পৃষ্ঠা হয়ে গেছে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায়। 256 নম্বর পৃষ্ঠা। দেখো কি লেখা আছে, সি অ্যান্ড কালার, দেখো আর রং করো। তাহলে এখানে একটা প্রজাপতি রয়েছে। দেখো প্রজাপতিটাকে আমি রং করেছি। এই প্রজাপতিটা চাইলে তোমরা এরকম রং করতে পারো, অন্যরকমও রং করতে পারো, তবে চেষ্টা করবে দুটো দিক একই রকম রং করার। যেমন আমি এখানে সবুজ দিয়েছি, ঠিক এখানে সবুজ, এখানে হলুদ দিয়েছি, ঠিক এখানে হলুদ। কারণ দুটো দিক একটু অন্যরকম হয়ে গেলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, তাই জন্য চেষ্টা করবে দুটো দিকে একই রকম রং করার। তাহলে তোমরা এটা নিজেরাই রং করতে পারবে। আর এমনভাবে রং করবে যেন দাগের বাইরে রং না যায়। দেখো আমি রং করেছি, দেখো দাগের বাইরে কিন্তু রং যায়নি। তাহলে তোমরাও কিন্তু রং যখন করবে দেখবে দাগের বাইরে রং যেন না যায়। ঠিক আছে, এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায়। 257 নম্বর পৃষ্ঠা। দেখো 257 নম্বর পৃষ্ঠায় কিন্তু অঙ্ক রয়েছে। টবে মাটি ভর্তি করি, চলো আমরা অঙ্ক শিখবো। ছবি নম্বর 1 দেখো, টবে মাটি ভর্তি করছে, দেখেছো? আর ছবি নম্বর 2তে দেখেছো টবে কি করছে, টব নিয়ে। আচ্ছা, শীতকাল আসছে। দেখো শীতকাল আসছে, টবে নতুন গাছ লাগানো হবে। প্রথমে 9টি টবে মাটি ভর্তি করলাম। তাহলে কটা টবে মাটি ভর্তি করলে মনে রাখো, 9টা টবে প্রথমে মাটি ভর্তি করা হলো। তারপর আরও 8টি টবে মাটি ভর্তি করলাম। তাহলে প্রথমে 9টা টব, এই যে 9টা টবে এরা মাটি ভর্তি করছে। তারপরে দেখো ছেলেটা বসে আরও 8টা টবে মাটি ভর্তি করছে। কিন্তু টবে মাটি ভর্তি করতে গিয়ে 5টি টব ভেঙে গেল। তা যে 5টি টব ভেঙে গেল সেটাতে কি আর মাটি ভর্তি করে কি আর গাছ লাগানো যাবে? যাবে না। তাহলে কটি টবে মাটি ভর্তি করলাম হিসাব করি।
তাহলে দেখি কি করলাম, প্রথমে মাটি ভর্তি করলাম 10টি টবে। তাহলে কটা টবে মাটি ভর্তি করেছিলাম প্রথমে? দেখো প্রথমে 9টি টবে মাটি ভর্তি করেছিলাম। তাহলে আমরা এখানে লিখবো 9। তাহলে 9টি টবে মাটি ভর্তি করলাম, ঠিক আছে। তারপরে মাটি ভর্তি করলাম 10টি টবে। কটা টবে? দেখো তারপরে 8টি টবে মাটি ভর্তি করলাম, তাহলে 8টি টবে, ঠিক আছে। তাহলে মোট মাটি ভর্তি করলাম 9 আর 8, তাহলে কি হবে? দুটোকে যোগ করতে হবে মোট। তাহলে দেখি 9 এর পর থেকে 8 গুনি, দেখি 9 এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমার কটা টবে মাটি করলাম? 17টা টবে। কিন্তু 5টি টব ভেঙে গেল, তাই ভাঙা টবে মাটি, তাই না ভাঙা মাটি ভর্তি টব হলো কটা? তাহলে 5টা যে টব ভেঙে গেল সেই 5টা টব আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আর বাদ মানে বিয়োগ। তাহলে 5-এর পর থেকে আমার 17, তাই তো। তাহলে 5-এর পর থেকে 17, দেখো আমরা চিন্তা করি উপর নিচে যদি লিখি, 17-র ঠিক নিচে আমি এখানে পাশে লিখে তোমাদের দেখাচ্ছি, দেখো রাফ ধরে নাও। 17-র ঠিক নিচে 5 বিয়োগ করব, তাহলে 5-এর পর 6, 7, 2 আর এই 1 নেমে গেল, তাহলে কত হলো? 12। তাহলে কটা টবে মাটি ভর্তি করতে পারলাম? 12টা টবে। ঘটনাটি গণিতের ভাষায় ছোট করে পাই। 9 যোগ 8 বিয়োগ 5। তাহলে প্রথমে 9 আর 8 দুটো যোগ করেছিলাম, তার থেকে 5 বিয়োগ করেছিলাম, তাহলে 9 আর 8 যোগ করে কত পেয়েছিলাম? আমরা 17 পেয়েছিলাম। তাহলে 17 থেকে আবার 5 বিয়োগ করলে তাহলে কত পাবো? 12। তাহলে আমরা আগে কি শিখলাম? যে প্রথমে হবে যোগের কাজ, তারপরে হবে বিয়োগের কাজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে হবে যোগের কাজ, তারপরে হবে বিয়োগের কাজ। এরপরে অঙ্কে চলে যাই। দেখো আমি খাতা কিনবো, তাই বাবা আমাকে 5 টাকা দিলেন। তাহলে বাবা ক টাকা দিয়েছে? আমাকে 5 টাকা দিয়েছে। মাও আমাকে 4 টাকা দিলেন। আমি 6 টাকা দামের একটা খাতা কিনলাম। এখন আমার কাছে 10 টাকা আছে। তাহলে প্রথমে আমাকে বাবা দিয়েছিল কত? দেখো ছোট করে গণিতের ভাষায় লিখে হিসাব করি। তাহলে ছোট করে গণিতের ভাষায় লিখতে হবে। তাহলে আমি গণিতের ভাষায় এখানটায় লিখে আমি হিসাব করছি, ঠিক আছে। প্রথমে বাবা দিয়েছিল কত? 5 টাকা। আর মা দিয়েছিল কত? 4 টাকা। তাহলে এই দুটো কি করব? যোগ করব, তাই তো। আর 6 টাকা দামের খাতা কিনে ফেলেছি। তাহলে এই হবে অঙ্ক আমার গণিতের ভাষায় সমাধান। তাহলে প্রথমে আমি বললাম যোগের কাজ হবে। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 5-এর পর 6, 7, 8, 9। তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে? 9। তার থেকে 6 বাদ দিই। 6 টাকা তো খরচা করে ফেলেছি, খাতা কিনে ফেলেছি। তাহলে পড়ে থাকবে কত টাকা? 6-এর পর 7 আর 9, তাহলে 3 টাকা পড়ে থাকবে। তাহলে এখন আমার কাছে ক টাকা আছে? তাহলে এখন আমার কাছে 3 টাকা আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি যোগের কাজ করব, তারপর আমি বিয়োগের কাজ করব, ঠিক আছে। এবারে নিজে মান খুঁজি। এখানে কতগুলো অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো চলো, আমি বেশি জায়গা লাগবে না যেহেতু, তাই জন্য আমি ছোট ছোট করে কিন্তু এখানেই করে দিচ্ছি, যেহেতু বেশি জায়গা লাগবে না। তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো প্রথমে এইটা যোগ আছে, তাহলে যোগ করব। 7 আর 8 যোগ করবো, তাহলে 7-এর পর থেকে গুনি 8 ঘর। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত এলো? 15। এবার 15 থেকে 3 বাদ দেবো। তাহলে 15 থেকে 3 বাদ দিলে কত হবে? 3-এর পর থেকে দেখো যদি 5-এর ঠিক নিচে 3টা বসবে, ঠিক আছে। চিন্তা করে না যে উপর নিচ বসলে কিরকম হবে। 5-এর ঠিক নিচে 3 বসবে, তাহলে 3-এর পর থেকে দেখো 4, 5, 2 আর ওখানে 1 যেটা আছে সেই 1টা নেমে যাবে। তাহলে উত্তর কত আসবে? 12, ঠিক আছে। তাহলে ক্ষয়ের অঙ্কটাই চলে যাই। দেখো 4 আর 3 যোগ করবো। 3-এর পর 4, 5, 6, 7, তাহলে কত এলো? 7। 7 থেকে আবার 7 বিয়োগ, তাহলে 7 থেকে 7 বাদ দিলে কি কিছু থাকে? কিছুই থাকে না। কিছু না থাকলে কত হয়? 0 হলো। তারপরে যোগটা করি 5 আর 9। আচ্ছা 9-এর পর থেকে আমরা তো 5 গুনতেই পারি, কারণ যোগ তো আগে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। 9-এর পর থেকে 5 গুনে নিই। 5-এর থেকে 9 গোনাও যে 9 থেকে 5 গোনাও তাই। তাহলে 9 থেকে 5টা আমি গুনে নিই। 9-এর পর 10, 11, 12, 13, 14। তাহলে 9 আর 5 যোগ করলে কত হলো? 14। 14 থেকে 3 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে মনে করো 3টা ঠিক এই 4-এর তলায় আছে। তাহলে 3-এর পর ঠিক 1 ঘর হলেই 4 হয়ে যাবে। তাহলে 1 আর এই 1 নামবে 11। তাহলে গয়ের উত্তর কত? 11। এবার ঘয়ের চলে যাই। দুটো যোগ, 5 আর 2 যোগ করলে কত হয়? 5 আর 6, 7। 7 থেকে 1 বাদ দেবো, এই 7 থেকে 6 বাদ দেবো। তাহলে 6 বাদ দিলে কত হয়? 1। 6-এর পরই 7, ঠিক আছে। তারপরের অঙ্কে চলে যাই। 18 আর 3। 18-এর পর 3 গুনি 19, 20, 21, তাই না। 18-এর পর 19, 20, 21, তাহলে 3, এই সরি 21, 3 গুনলাম 21। তার থেকে 7 বাদ দেবো। এইবার কি করব বলো? তাহলে এইবারে দেখি কি করব। আমরা রাফ করি, ঠিক আছে। চলো আমরা এখানটায় সাইডে আমরা কিন্তু একটু রাফ করে নিই। চলো তোমাদের বোঝার সুবিধার জন্য রাফ করে নিই। দেখো 21 আর এখানে 7। তোমরা হাতে নেওয়া শিখেছো কিনা আমি জানি না, হাতে নেওয়া তোমরা শিখেছো কিনা। দেখো এখানে তো ছোট হয়ে গেছে, তাহলে এখান থেকে 1 ধার করে দিতে হবে। হলে কত হয়ে গেল? এটা হয়ে যাবে 11। কত হয়ে যায় এটা? 1 ধার দেওয়া মানে এটা হয়ে যাবে 11। এখন আমাকে এটা 11ই ধরতে হবে। আর এইটা যেহেতু 2 থেকে 1 ধার দিলাম, তাহলে এ হয়ে গেল 1, ঠিক আছে। 7-এর পর থেকে এবার 11 গুনবো। এটাও থাকছে না, এটা 11 হয়ে গেছে। 7-এর পর থেকে 11 গুনি। 7-এর পর 8, 9, 10, 11, 4।
আর এই একটা নেমে যাবে। ঠিক আছে, তাহলে কত এলো? 14। ঠিক আছে, তারপরেরটাই চলে যাই। 25 আর 5 দুটো যোগ করবো। 25 আর থেকে 5 গুণি 25 বা 26, 27, 28, 29, 30। তাহলে কত এলো? 30। এই 30 থেকে এবার 13 কিন্তু আমায় বাদ দিতে হবে, এটাও আমি রাগ করব। চলো, 30 থেকে আমি বাদ দেবো কত? 13। এটাও আমার বিয়োগ অঙ্ক। দেখি, দেখো, 3-এর পর থেকে শূন্য তেমনভাবে গুনতে পারবো না, ছোট হয়ে গেছে উপরে। তাহলে এক ধার দিই, এক ধার দিলে এ কত হয়ে যাবে? এ হয়ে যাবে 2। আর এ এক ধার দিলে এ কত হয়ে যাবে? শূন্য যেহেতু আছে, তাহলে কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে 3-এর পর থেকে 10 গুনি, 3-এর পর থেকে 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কত ঘর হলো? 7 ঘর। আর এখানে কত আছে? 2, নিচে কত আছে? 1, 1-এর পর থেকে 2 গুনি, 1-এর পর থেকে 2 গুনলে 1 হবে। তাহলে কত এলো? 17। তাহলে এখানে হবে কত? 17।